नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकलके स्वागत জানাই। দেখো আমি আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি, সম্ভাবনা তত্ত্ব। এখান থেকে আগের বার যে এক্সামটা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখানে টোটাল 5 থেকে 6টা প্রশ্ন পড়েছিল। তো সুতরাং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আগামী নেক্সট আপকামিং এক্সামের জন্য। তো দেখো, প্রবাবিলিটি থিওরি সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, র্যান্ডম এক্সপেরিমেন্ট। হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট? র্যান্ডম এক্সপেরিমেন্ট কি না বলেছে, আফটার এক্সপেরিমেন্ট কোনো ঘটনা ঘটতে পারে যেটা জানা আছে, কিন্তু স্পেসিফিক কোন ঘটনা ঘটবে সেটা জানা নেই। অর্থাৎ যেমন বলতে চাইছে কি, যে আমি কোন একটা কয়েনকে টস করলাম বা কয়েনকে থ্রো করলাম। যখন একটা কয়েন টস করব তখন আমি জানি যে ওর মধ্যে দুটো পসিবল আউটকাম আসতে পারে। অর্থাৎ কি না, যেটা হচ্ছে হেড অর টেল। কিন্তু কোনটা আসবে, হেড আসবে কি টেল আসবে, সেটা আমরা কমপ্লিটলি বা একদম কনফার্মলি আমরা বলতে পারবো না। ঠিক একই রকম করে আমরা যদি কোনো একটা ডাইসকে থ্রো করি, তাহলে আমরা জানবো কি না, ওই ডাইসে টোটাল আমার 6টা পয়েন্ট পড়তে পারে। অর্থাৎ কি না, 1 2 3 4 5 আর 6। তো সুতরাং আমরা জানি যে এই 6টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, কিন্তু এই 6টার মধ্যে কোন ঘটনাটা ঘটবে সেটা আমরা কনফার্ম করে বলতে পারবো না। ঠিক আছে, তো এইরকম কোন একটা এক্সপেরিমেন্টকে বলা হয় কিনা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তবে এখানে অবশ্যই যে ডাইসটাকে থ্রো করবো বা যে লুডোর ছক্কাটাকে থ্রো করবো, সেটাকে অবশ্যই ঝোঁক শূন্য হতে হবে। ঝোঁক শূন্য মানে কি, যে হয়তো সাপোজ এমন কোনো লুডোর ছক্কা আছে যেটা এমন ভাবে তৈরি করা আছে যেটা ফেললে সবসময় 6ই পড়বে, সেই শকুনি মামার পাশার মতো আর কি। যদি সেরকম না হয়, অর্থাৎ যা ইচ্ছা যেটা ইচ্ছা পড়তে পারে, অর্থাৎ র্যান্ডমলি আমরা আগে থেকে বলতে পারবো না। তো সেই রকম এক্সপেরিমেন্টকে বলা হচ্ছে কিনা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইভেন্ট। ঠিক আছে, ইভেন্ট মানে কি, ইভেন্ট মানে ঘটনা মানে যে কোনো একটা ফল। অর্থাৎ দেখা গেল কি না, আমি একবার থ্রো করলাম, থ্রো করার ফলে আমার এই যে ঘটনাটা পড়লো বা যে ফলটা পড়লো, সেটাকে হচ্ছে কি না একটা ইভেন্ট বলা হয়। যেমন কয়েন টসের ক্ষেত্রে দুটোই ইভেন্ট ঘটতে পারে বা দুটোই ফল হতে পারে, একটা হেড আর একটা টেল। এবার আমরা যেটা জানবো সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি বলতে চাইছে না, যে ইভেন্টগুলো পরস্পরের সাথে পৃথক। অর্থাৎ আমি যদি বলি যে আমি একটা ডাইসকে থ্রো করলাম, তার দুটো পসিবল পয়েন্ট আসতে পারে। একটা হচ্ছে কি না ইভেন নাম্বার পড়ার পসিবিলিটি, আবার একটা জিনিস বলতে পারি কি না অড নাম্বার পড়ার পসিবিলিটি। ঠিক আছে, তো এই যে এখানে ইভেন এবং অড এই দুটো হচ্ছে পরস্পর কি না পৃথক ঘটনা। ঠিক আছে, আবার দেখো ইভেন আর অডের মধ্যে যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ইভেন মানে কি না হয় সেটা 2 পড়বে বা 4 পড়বে অথবা 6 পড়বে, আর অড যদি পড়ে তখন সেটা কি পড়বে, 1 পড়বে, 3 পড়বে অথবা 5 পড়বে। এই যে দুটো ঘটনা কিন্তু পরস্পরের থেকে কমপ্লিটলি পৃথক, বা তাদেরকে বলা যেতে পারে আমরা কি না মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তো তাদের অবশ্যই ইন্টারসেকশন ভ্যালুটা কত হবে না, ইকুয়াল টু 5 হবে। অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। কিন্তু আমি যদি আবার একটা কথা বলি, যে মানে একাধারে আমি বললাম প্রাইম, আর একাধারে বললাম কি না মাল্টিপল অফ 2। ঠিক আছে, 2 এর মাল্টিপল, অর্থাৎ ইভেন নাম্বার। আচ্ছা, ইভেন মানে কি না জোড় সংখ্যা। তো সেক্ষেত্রে আমার 2 4 6 হয়ে যাচ্ছে। আবার এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 নাম্বারটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, 2 3 5 এই 3টা নাম্বার হচ্ছে প্রাইম নাম্বার। তো তাহলে 2টা এখানে কিনা কমন পয়েন্ট চলে আসছে। তো সেখানে কিন্তু এই দুটো ঘটনাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে পারবো না। ঠিক আছে, তো যদি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের মধ্যে যখন আমি প্রবাবিলিটি নেব, তখন সেই প্রবাবিলিটির ভ্যালুটা কত হবে না 0। তো মনে রাখবে প্রবাবিলিটি অফ 5 মানে যে ঘটনা কোনো কিছুই ঘটনা থাকবে না, মানে কোনো কিছুই এদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না, তার প্রবাবিলিটি কি হবে, তার প্রবাবিলিটিও কিছু থাকবে না। তো নেক্সট যেটা বলছে যে ইম্পসিবল ইভেন্ট ঘটার প্রবাবিলিটি কত। অর্থাৎ ইম্পসিবল ইভেন্ট মানে কি, যেমন আমি একটা ডাইসকে থ্রো করলাম, ডাইসের মধ্যে সর্বনিম্ন কত পড়তে পারে না 1 পড়তে পারে, এবং সর্বোচ্চ কত পড়তে পারে 6 পড়তে পারে। কিন্তু আমি যদি বলি আচ্ছা ডাইসে 7 পড়ার পসিবিলিটি কত, তো আচ্ছা 7 পড়ার পসিবিলিটি মানে 7 যেটা পড়তেই পারে না, অর্থাৎ এটা একটা ইম্পসিবল ইভেন্ট। তো ইম্পসিবল ইভেন্ট হয়ে গেলে তার প্রবাবিলিটি কত হয়ে যায় না 0 হয়ে যায়। দ্যাট মিনস প্রবাবিলিটি অফ থিটা 5 ইকুয়াল টু 0। এবার বলছে প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট। সার্টেন ইভেন্ট মানে কি, যেটা অবশ্যই ঘটতে পারে। যেমন আমি যদি বলি যে আমি কয়েনকে টস করলাম, তো একটা কয়েনকে টস করলে তার হেড এবং টেল, হেড অথবা টেল কোনো একটা পড়ার পসিবিলিটি কত। আচ্ছা দেখো তো, আমরা কয়েনকে টস করলে সেটা অবশ্যই হেড পড়বে অথবা টেল পড়বে, হেড আর টেলের মাঝখানে অন্য কিছু পড়তে পারে না। তো সুতরাং এখানে আমি 100% শিওর বলতে পারবো কি না ওর মধ্যে হেড পড়বে অথবা টেল পড়বে। তো যখন হেড অথবা টেল বলে দেবো, তখন সেটা হচ্ছে কিনা একটা সার্টেন ইভেন্ট চলে আসছে। তো আমরা জানি প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট যদি হয়, তার প্রবাবিলিটি কত হবে না 1 হবে। এবার বলছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে কি, অর্থাৎ একটা অপরটার কমপ্লিমেন্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। যেমন একটা ডাইসে অড নাম্বার পড়ার পসিবিলিটিকে যদি আমরা এ ধরি, তাহলে এর কমপ্লিমেন্ট হচ্ছে কি না অড নাম্বার না পড়ার পসিবিলিটি। অড নম্বর না পড়া মানে কি না ইভেন নাম্বার পড়া। ঠিক আছে, তাহলে এর কমপ্লিমেন্ট হচ্ছে কি না যে এ
এটাকে যদি আমি লিখি অড নাম্বার পড়ার পসিবিলিটি, তাহলে কি না অড নাম্বার না পড়ার পসিবিলিটিটাকে আমি কি বলবো না এর কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তো নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি দেখি না ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আচ্ছা, ইকুয়ালি লাইকলি মানে কি বলতে চাইছে? ইকুয়ালি লাইকলি মানে হচ্ছে দুটো ঘটনা যখন সমভাবে সম্ভাব্য হয়। অর্থাৎ যেমন আমি এক্সাম্পল দিলাম যে একটা আমি কয়েনকে থ্রো করলাম, ঠিক আছে, তো যখন একটা কয়েনকে টস করব তখন সেখানে হেড পড়ার পসিবিলিটিও যতটা আর টেল পড়ার পসিবিলিটিও ততটা। অর্থাৎ এখানে 50-50 চান্স থাকবে। যদি 50-50 চান্স থাকে তখন সেখানে কি না সেই ঘটনাটাকে বলবো ইকুয়ালি লাইকলি। ঠিক একই রকম করে একটা ডাইসকে যদি থ্রো করি তাহলে আমরা দেখবো এর 1 পড়ার সম্ভাবনাও যত, 2 পড়ার সম্ভাবনাও তত। এইরকম ভাবে 6টা পয়েন্ট আছে বা 6টা ফেস আছে, ওই 6টা ফেসের মধ্যে যে কোনো একটা ফেস আউটকাম হিসাবে আসার প্রবাবিলিটি সেম। অর্থাৎ এগুলোকে এইরকম ঘটনাগুলোকে বলা হয় কি না ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ঠিক আছে, যেমন দেখো এখানে লেখা আছে যে দুটো ঘটনা সমভাবে সম্ভাব্য, কয়েন টস করায় হেড এবং টেল পড়ার সম্ভাবনা সমান। অর্থাৎ এখানে লিখতে পারি হেড পড়ার সম্ভাবনাকে যদি আমি প্রবাবিলিটি অফ এ দ্বারা লিখি এবং টেল পড়ার সম্ভাবনাকে যদি আমি প্রবাবিলিটি বি দ্বারা লিখি তাহলে আমি বলতে পারবো প্রবাবিলিটি এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইভেন্ট স্পেস। হোয়াট ইজ ইভেন্ট স্পেস? ইভেন্ট স্পেস মানে হচ্ছে কি দ্য সেট অফ অল পসিবল স্যাম্পল পয়েন্টস। অর্থাৎ কি না একটা ঘটনা যখন আমি ঘটাবো সেই ঘটনার মধ্যে যতগুলো আউটকাম আসতে পারে, অর্থাৎ কি না আমি যদি একটা কয়েনকে টস করি তাহলে এর কি কি আউটকাম আসতে পারে, অর্থাৎ কি বেরাতে পারে, তো সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, হয় সেটা হেড পড়বে অথবা সেটা টেল পড়বে। তো এই যে হেড এবং টেলের যে সেটটাকে সেই সেটটাকে বলা হবে কি না ইভেন্ট স্পেস। ঠিক আছে, সেট অফ অল পসিবল স্যাম্পল পয়েন্টস বা সেট অফ অল পসিবল আউটকামস দ্যাট ইজ কল্ড ইভেন্ট স্পেস। ঠিক আছে, এবার 2 নম্বর বলছে যদি আমরা দুটো কয়েনকে টস করি। আচ্ছা দেখো তো দুটো কয়েনকে টস করলে হয় দুটোই হেড পড়বে, অথবা প্রথমেরটা হেড দ্বিতীয়টা টেল পড়তে পারে, অথবা প্রথমেরটা টেল দ্বিতীয়টা হেড পড়তে পারে, অথবা দুটোই টেল পড়তে পারে। তো এই হচ্ছে কি যদি দুটো কয়েনকে টস করি তাহলে তার নাম্বার অফ আউটকামস কতগুলো হতে পারে না নাম্বার অফ পসিবল আউটকাম হচ্ছে 4টা হতে পারে। তার মানে এস সেটের অন্তর্গত পয়েন্ট হবে কটা না 4টা। এবার যদি আমি 3টে কয়েনকে টস করি, দেখো আমরা আগে বাচ্চাবেলায় পড়েছিলাম 3টা কয়েনকে টস করতে গিয়ে এইচ আমরা অনেকভাবে মুখস্থ রাখার চেষ্টা করেছিলাম যে যেমন করে খুশি। তো আমি একটা খুব সুন্দর ট্রিক বলে দিচ্ছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে যে 3টে কয়েনকে টস করলে কিরকম কি হতে পারে। দেখো আমি এখানে কি করব না 3টে কয়েনকে টস করলে আমরা জানি তার মধ্যে পসিবল আউটকাম কতগুলো হবে না 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস কটা না 8টা। আমি এখনই বলবো। তার মানে কি না আমি প্রথমে এটা কিভাবে লিখবো না প্রথমে এখানে একবারটি এইচ আর একবারটি টি লিখে দিলাম, অর্থাৎ একটা হেড একটা টেল। এই হেডের আন্ডারে আবার দুটো জিনিস লিখলাম, একটা হেড আর একটা টেল। এই টেলের আন্ডারে আবার দুটো লিখলাম, একটা হেড একটা টেল। আবার দেখো এই হেড থেকে আবার একটা নিয়ে আসলাম হেড টেল, আবার এই টেল থেকে হেড টেল, আবার এই হেড থেকে হেড টেল, আবার এই টেল থেকে হেড টেল। আচ্ছা এবার দেখো তো আমি যদি লিখি হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। দেখো এইভাবে আমরা কি করেছি না আমি লিখেছি। তাহলে সুতরাং আমরা এখানে অলরেডি কটা পয়েন্ট পেয়ে যাচ্ছি না 8টা পসিবল পয়েন্ট পেয়ে যাচ্ছি, যেটা আমরা ইজিলি ড্র করতে পারি বা ইজিলি লিখতে পারি। আমার কোনো মতেই একটার সাথে অপরটা গন্ডগোল হবে না বা একই লেখা ডবল বার হবে না। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন পড়ে যেতে পারে। তো আচ্ছা দেখো তো যদি এরকম বলা হয় যে যদি কোনো একটা নাম্বার অফ ফেস ইকুয়াল টু n হয় এবং ওই ড্র ইট ইন r টাইমস, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়েছিল আগের বার। ঠিক আছে, অর্থাৎ দ্য নাম্বার অফ ফেস ইকুয়াল টু n। একটা কয়েনকে যদি টস করি কয়েনের টোটাল কটা ফেস থাকে না 2টো ফেস থাকে। আচ্ছা যদি আমি একটা একে টস করি ওই ডাইসকে টস করি তাহলে তার কটা ফেস থাকবে না তার 6টা ফেস থাকবে। ঠিক আছে, একই রকম করে যদি এইভাবে যদি আমরা করি তো সুতরাং কয়েন বা ডাইস একে যখন টস করলাম তাহলে নাম্বার অফ ফেস কতগুলো না n সংখ্যক, এন্ড উই থ্রো ইট ইন r টাইমস। আমি একে কতবার থ্রো করছি না r সংখ্যক বার আমি যদি এই এক্সপেরিমেন্টটা করতে থাকি তাহলে দ্য টোটাল অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু কত হবে n টু দি পাওয়ার r। খুব গুরুত্বপূর্ণ এটা, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হবে না n টু দি পাওয়ার r সংখ্যক। তো তাহলে দেখো একদম এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি।
একটা কয়েন যদি টস করি, যখনই আমরা কয়েন টসের ক্ষেত্রে বলবো কয়েন টস মানে সেখানে n ইকুয়াল টু কত না 2, কারণ কি এর দুটো ফেস আছে। আর যখন ডাইস থ্রো করব তখন সেখানে কি হবে, n ইকুয়াল টু কত হবে না 6, ঠিক আছে, কারণ একটা ডাইসের 6টা তল আছে। তাহলে যদি একবার একটা কয়েনকে টস করি তাহলে নাম্বার অফ টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হবে 2 টু দি পাওয়ার 1, মানে দুটোই অ্যারেঞ্জমেন্ট আসছে। দেখো আমি এই কিছুক্ষণ আগে বললাম একটা হেড একটা টেল। আচ্ছা যদি আমরা দুটো কয়েনকে টস করি 2 কয়েন টস, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 2, তার মানে কারণ কি r ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4। দেখো আমি সেটা আগে করেছিলাম HH HT TH এবং TT। আর আমরা যদি তিনটে কয়েনকে টস করি তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে কটা না 8টা পয়েন্ট বেরিয়ে যাচ্ছে। দেখো এই যে আমি এখানে পসিবল আউটকাম হিসেবে বললাম ছবি দিয়ে, এখানে 8টা পয়েন্ট বেরিয়েছে। আচ্ছা যদি আমরা একটা ডাইসকে থ্রো করি, অর্থাৎ একটা ডাইস যার হচ্ছে কটা তল আছে না 6টা তল আছে, তাহলে যখন আমি তাকে একবার টস করব যখন কত হবে 6 টু দি পাওয়ার 1, যদি দুবার টস করি তখন 6 টু দি পাওয়ার 2 মানে 36, যদি তিনবার টস করি তখন 6 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 216, এইভাবে আগিয়ে যাবে, ঠিক আছে। তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। তো নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি না ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটির ক্লাসিক্যাল ডেফিনেশনটা কি বলছে, প্রবাবিলিটি ইকুয়াল টু কম্বিনেশন চুজ ইন ফেভারেবল কন্ডিশন ডিভাইডেড বাই টোটাল কম্বিনেশন, ঠিক আছে। অর্থাৎ আমি যে ফেভারেবল বা যে ফেভারে আমি তার প্রবাবিলিটিটা বের করতে চাইছি সেই ফেভারের আন্ডারে কতগুলো পসিবল আউটকাম আসতে পারে বা কতগুলো কম্বিনেশন আসতে পারে, সেটা ডিভাইডেড বাই টোটাল কতগুলো কম্বিনেশন হয় সেটার এই দূরের যে অনুপাতটা, সেই অনুপাতটাকে বলা হয় কি না প্রবাবিলিটি অফ এ। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ডাইসকে থ্রো করছি, আমি বলছি সেখানে কি না একটা ডাইস সিঙ্গেল ডাইসকে থ্রো করছি, সিঙ্গেল ডাইসকে থ্রো করার পর আমি বলছি তার মধ্যে অড নাম্বার পড়ার পসিবিলিটি কত, ঠিক আছে। আচ্ছা বলো তো একটা সিঙ্গেল ডাইসকে যখন আমি একবার থ্রো করছি তাহলে তার টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্ট কতগুলো হবে না আমরা জানি 6 টু দি পাওয়ার 1 মানে 6টা, অর্থাৎ সেখানে কি 1 2 3 4 5 6 এই 6টা পয়েন্টই পড়তে পারে, এর বাইরে কিছু পড়তে পারে না। তার মানে টোটাল কম্বিনেশন ইকুয়াল টু কত হবে না 6 হবে। এবার বলা আছে কম্বিনেশন চুজ ইন ফেভারেবল কন্ডিশন, আমি কোন কন্ডিশন দিয়েছি, আমি যে কন্ডিশনটা দিয়েছি সেখানে বলেছি কি না অড নাম্বার পড়ার পসিবিলিটি কত। তো সুতরাং আমার যে আউটকামটা আসবে সেই আউটকামটা কি হতে হবে না অড নাম্বার হতে হবে। আচ্ছা অড নাম্বার হলে কি কি আসতে পারে না 1 আসতে পারে বা 3 আসতে পারে বা 5 আসতে পারে, তার মানে কি না তিনটেই মাত্র একমাত্র আমার কি আছে না কম্বিনেশন হতে পারে ফেভারেবল কন্ডিশনের আন্ডারে, অর্থাৎ আমি যে কন্ডিশন দিয়েছি সেই কন্ডিশনের আন্ডারে তিনটেই পসিবল আউটকাম আসতে পারে। তো তাহলে আমার প্রবাবিলিটি অফ এ যদি বের করতে যাই তাহলে কত হবে না উপরে হবে 3 আর নিচে হবে 6, সুতরাং 3/6 দ্যাট মিন্স 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝাতে পারলাম। তাহলে মনে রাখবে প্রবাবিলিটি ইকুয়াল টু কম্বিনেশন চুজ ইন ফেভারেবল কন্ডিশন ডিভাইডেড বাই টোটাল কম্বিনেশন, এগুলো সব ইজি জিনিস আমরা ক্লাস এইচএসে আমরা পড়ে রেখেছি। এবার দেখো ইম্পসিবল ইভেন্টের যদি প্রবাবিলিটি জানতে চাই, কিছুক্ষণ আগে বললাম ইম্পসিবল ইভেন্টের আন্ডারে আমি যদি বলি 7 পড়ার পসিবিলিটি কত। আচ্ছা 7 সংখ্যাটাই তো নেই, তার মানে আমার ফেভারেবল কন্ডিশনের আন্ডারে আমার নাম্বার অফ কম্বিনেশন ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে, মানে 0/6 দ্যাট মিন্স কত না 0 হয়ে গেল। এবার যদি বলে একটা সার্টেন ইভেন্ট মানে কি আমি যে কন্ডিশনটা দিয়ে রাখলাম, কন্ডিশনে কি দিয়ে রাখলাম না 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা পড়ার পসিবিলিটি কত। আচ্ছা তাহলে 1 থেকে 6 মানে কি আমার ফেভারে কতগুলো পয়েন্ট আছে না আমার ফেভারে 6টা পয়েন্ট আছে 1 2 3 4 5 6, তো 6টা পয়েন্ট আছে, তো 6টা পয়েন্টে 6টাই পড়ার প্রবাবিলিটি কত। তো তাহলে আমরা বলতে পারবো কি না আমার ফেভারেবল কন্ডিশনেও 6টা আর টোটাল কম্বিনেশনেও কত না 6টা, তার মানে 6/6 দ্যাট মিন্স 1, তার মানে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কত হয় না 1 হয়ে যায়। এবার বলছে দেখো তো প্রবাবিলিটির মানটা সর্বোচ্চ কত হতে পারে এবং সর্বনিম্ন কত হতে পারে। আমার যে সার্টেন কন্ডিশন, আমার যে ফেভারেবল কন্ডিশন যেটা দেওয়া আছে, ফেভারেবল কন্ডিশনের উপরেই তো আমার টোটালটা ডিপেন্ড করছে, প্রবাবিলিটির মানটা ডিপেন্ড করছে, কারণ কি টোটাল কম্বিনেশন তো অলওয়েজ ফিক্সড, টোটাল কম্বিনেশন অলওয়েজ ফিক্সড। এবার আমি ওই কন্ডিশনের টোটাল কম্বিনেশনের আন্ডারে আমি কি কি ফেভারেবল কন্ডিশন রাখবো তার উপরে আমার ডিপেন্ড করছে কি না আমার প্রবাবিলিটির ভ্যালুটা কি আসবে। তো তাহলে আমরা দেখতে পারি যদি আমি এমন কোন কন্ডিশন নিয়ে নিই যেটা আমার এই ফেভারেবল কন্ডিশনের আন্ডারে নাম্বার অফ পয়েন্ট ইকুয়াল টু কতগুলো হয়ে গেল না নাম্বার অফ কম্বিনেশন ইকুয়াল টু 0 হয়ে গেল, অর্থাৎ একদম 0। যেমন আমি বললাম একটা ডাইসের মধ্যে 7 পড়ার সম্ভাবনা কত, তার মানে কি ওর আউটকাম 0 হতে পারে। নাম্বার অফ পসিবল আউটকাম 0 থেকে কত না টোটাল সর্বোচ্চ যতগুলো আছে, যেমন 1 থেকে 6 এর মধ্যে 6 পড়ার পসিবিলিটি কত, মানে 0 লেস ইকুয়াল টু ma লেস ইকুয়াল টু 6,
অর্থাৎ এনএস, তার মানে কি না আমার ওই যে চুজেন ইন ফেভারেবল কন্ডিশনের আন্ডারে নাম্বার অফ কম্বিনেশনের মানটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে, 0 থেকে টোটাল নাম্বার অফ কম্বিনেশনের মধ্যেই থাকবে। তার মানে 0 লেস ইকুয়াল টু এমএ লেস ইকুয়াল টু এনএস। আচ্ছা, একে যদি আমি টোটাল কম্বিনেশন দিয়ে ডিভাইড করে দিই সবগুলোকে, তাহলে দেখো এটার মান 0 বেরোচ্ছে। এমএ ডিভাইডেড বাই এনএস মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ, লেস ইকুয়াল টু এনএস বাই এনএস মানে প্রবাবিলিটি অফ, এটার মানটা হচ্ছে 1। তার মানে আমি দেখতে পেলাম কি না কোনো একটা ফেভারেবল কোনো একটা কন্ডিশনের আন্ডারে আমি যদি তার প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে তার প্রবাবিলিটির মানটা সর্বনিম্ন 0 হতে পারে এবং সর্বোচ্চ 1 হতে পারে, 1-এর বেশি প্রবাবিলিটি হতে পারে না। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর কখন 0 হয় ইকুয়াল টু 0 ইম্পসিবল ইভেন্টের ক্ষেত্রে, কখন ইকুয়াল টু 1 হয় না সার্টেন ইভেন্টের ক্ষেত্রে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে তাহলে? প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমি বললাম কি ওই ইভেন্টটা বাদ দিয়ে বাকিগুলো। আচ্ছা, প্রবাবিলিটি সর্বোচ্চ ভ্যালু কত না সর্বোচ্চ ভ্যালু 1, তার মানে এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে না 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এর যে মানটা আছে তার থেকে টোটাল প্রবাবিলিটির ভ্যালুটা কত হতে পারে না প্রবাবিলিটির টোটাল ভ্যালু হচ্ছে 1, তাই 1 থেকে পি অফ এ মাইনাস করে দিলে কি হবে না পি অফ এর কমপ্লিমেন্ট বেরিয়ে গেল। নেক্সট পরবর্তী বলছে যদি A1 A2 A3 করে যতগুলো কয়েকটা ইভেন্ট আছে সেগুলো সব হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি একটার থেকে অপরটা অবশ্যই পরস্পরের থেকে ডিফারেন্ট। ঠিক আছে, আমি যদি গ্রাফিক্যালি এটাকে ড্র করার চেষ্টা করি A1 A2 A3 A4, আমি এরকম লিখলাম সাপোজ এটা A1 এটা A2 এটা A3 এটা A4, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, একদম প্রত্যেকটাই কি একে অপরের থেকে পৃথক। এবার আমি যদি প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 করে AN পর্যন্ত ইউনিয়ন নিয়ে নিই, তখন কি জানি না এদের প্রত্যেকটার যোগ হয়ে যাবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ A3 করে ডট ডট করে AN। আচ্ছা, যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটিতে বললাম যদি A ইজ এ সাবসেট অফ B হয়, তাহলে প্রবাবিলিটি অফ A ইজ এ প্রবাবিলিটি অফ A লেস দেন প্রবাবিলিটি অফ B হবে। কারণ কি যদি এটা B এর সাবসেট হয়, ঠিক আছে, সাপোজ আমি একটা গ্রাফিক্যালি ড্র করে দেখিয়ে দিচ্ছি, এটা হলো A এটা হলো B, A is a subset of B, then probability of A is less than or equal to probability of B। দেখো তো A এর যে প্রবাবিলিটি হবে সেটা কি হবে less than or equal to B, B এর থেকে, কারণ B টা হচ্ছে সুপারসেট আর এটা হচ্ছে তার সাবসেট। ঠিক আছে, তাহলে A is a subset of B, then probability of A is equal to probability of B। আর ফর এনি টু ইভেন্ট A and B, দুটো ইভেন্ট A এবং B এর জন্য probability of A equal to আমরা লিখতে পারি probability of A ইন্টারসেকশন B প্লাস probability of A ইন্টারসেকশন B এর কমপ্লিমেন্ট। আচ্ছা, গ্রাফিক্যালি ড্র করলে জিনিসটা ভালো করে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমি এখানে দুটো সেট নিয়ে নিলাম, একটা A সেট আর একটা B সেট। ঠিক আছে, আমি যদি প্রবাবিলিটি অফ A জানতে চাই, অর্থাৎ এর প্রবাবিলিটিটা আমি জানতে চাইছি, তাহলে লেখা আছে কি প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। A ইন্টারসেকশন B মানে কোন পার্টটা না এই পার্টটা হয়ে গেল। আচ্ছা, এই পার্টটা হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে বলা আছে না বাকি এই পার্টটা দরকার। এই পার্টটার জন্য আমাকে কি করতে বলা আছে না A ইন্টারসেকশন B এর কমপ্লিমেন্ট। আচ্ছা, A মানে কি A মানে এই পুরোটা, A মানে পুরোটা, আর B এর কমপ্লিমেন্ট মানে কি B এর কমপ্লিমেন্ট মানে Bটা বাদ দিয়ে বাকিটা। ঠিক আছে, সাপোজ এই যে এইটা হচ্ছে কি না একটা ইউনিভার্সাল সেট, সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে ইউ, তার মানে A ইন্টারসেকশন B মানে এই পার্টটা, আর A ইন্টারসেকশন B এর কমপ্লিমেন্ট A এর সাথে পুরোটার সাথে B এর কমপ্লিমেন্ট মানে কি B সেটটা বাদ দিয়ে বাকি যতটা আছে তার সাথে যদি এর কমপ্লিমেন্ট নিয়ে নিই, এর ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে আমরা এই পার্টটাই পেয়ে যাচ্ছি। তাহলে দেখো তো এই পার্টটা আমি আগে পেয়েছিলাম প্লাস এই পার্টটা, তাহলে কি হয়ে গেল না পুরো A পার্টটা চলে আসলো। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B প্লাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এর কমপ্লিমেন্ট। একই রকম করে প্রবাবিলিটি অফ B যদি করি, অবশ্যই কমন পার্টটা হবে, আর তারপর B এর সাথে A এর কমপ্লিমেন্ট পার্টটার যদি আমি ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে আমার সেই পার্টটা হয়ে যাবে ব্যাস। এবার বলছে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B ইকুয়াল টু আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। আচ্ছা, কেন প্রবাবিলিটি অফ A মানে পুরো এটাকে একবার নিয়ে নিলাম, প্রবাবিলিটি অফ B মানে পুরো বিটাকে একবার নিয়ে নিলাম, তার মানে এই মিডিলের পোর্শনটাকে আমার দুবার নেওয়া হয়ে গেছে, যেহেতু দুবার নেওয়া হয়ে গেছে আমাকে একবার মাইনাস করতে হবে, তো মিডিল পোর্শনটা কি না A ইন্টারসেকশন B পোর্শন, এটাকে আমি একবার মাইনাস করে দিলাম, ব্যাস probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B।
এই প্রত্যেকটা সূত্র আমাদের কাজে লাগবে। এবার বলছে যদি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হয় তখন আমরা বলবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, আচ্ছা যদি আমরা এটাকে গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি তাহলে দেখো তো এইটা এ, এটা বি আর এটা সি। ঠিক আছে, আচ্ছা যখন আমি এ বি আর সি কে যোগ করে দিলাম তার মানে দেখো তো এই যে এই কমন পয়েন্টটা, এই কমন পয়েন্টটা আর এই কমন পয়েন্টটা, তিনটে কমন পয়েন্ট আমার প্রথমে ধরে নিলাম। আচ্ছা দেখো তো যখন আমি প্রবাবিলিটি অফ এ নিলাম মানে পুরোটা, প্রবাবিলিটি অফ বি নিলাম মানে পুরোটা, প্রবাবিলিটি অফ সি নিলাম মানে পুরোটা, ঠিক আছে তিনটে নিয়ে নিলাম। তার থেকে এ ইন্টারসেকশন বি কে যখন মাইনাস করছি তার মানে কি এই যে এই মিডিলের যে পার্টটা আছে এই পার্টটা আমার 3 বার নেওয়া হয়ে গেছে। কবার না 3 বার নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ মানে যখন একবারটি পুরোটা নিয়েছি তখন এখানের মধ্যে এই পার্ট এই পার্ট এই পার্ট প্লাস এই পার্ট এই পার্ট প্লাস এটা একবার নেওয়া হয়েছে। প্রবাবিলিটি অফ বি নিয়েছি যখন তখন দেখো এই পার্ট দুবার নেওয়া হয়েছে, এটা এটা এটার সাথে একবার করে আর এটার সাথে একবার নেওয়া হয়েছে। এবার দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যখন আমি এ ইন্টারসেকশন বিটা বাদ দিচ্ছি তার মানে এই মাঝের পার্টটা একবার বাদ হয়ে গেল। প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি এই মাঝের পার্টটা একবার বাদ হয়ে গেল। প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ মাঝের পার্টটা একবার বাদ হয়ে গেল। তো প্রত্যেকবার বাদ দিতে গিয়ে আমার কি হয়ে গেছে না এই পার্টটা একবার বেশি বাদ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তখন আমি কি করলাম না আরেকবারটি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটাকে আমি এই যে এই পার্টটা যেটা আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দেখো তো আমি তো মাঝের পার্টগুলো বাদ দিতে গিয়ে 3 বার বাদ দিতে গিয়ে কি করলাম না এই যে এই পার্টগুলো তো একবার করে বাদ হয়ে গেল কিন্তু মাঝের পার্টটা কি হয়েছে না 3 বার নিয়েছিলাম 3 বারই বাদ দেওয়া হয়ে গেছে। ঠিক না, 3 বার নিয়েছিলাম 3 বারই বাদ দেওয়া হয়ে গেছে, তার মানে মাঝের পার্টটা ফাঁকা হয়ে গেছে। তো মাঝের পার্টটা তো ফাঁকা রাখা চলবে না, আমাকে অ্যাড করতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি লাস্টে প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করে নিলাম। ক্লিয়ার? পরবর্তী এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি বাই এ, মুখস্থ রেখে দেবো, বা প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। এবার বলছি যদি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্টস কেই বলছে, যখন এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, যখন এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট হবে তখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে। আর যখন এ আর বি ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হবে না প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। ঠিক আছে, দ্যাট মিনস বা এটাকে লেখা যেতে পারে প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, এই যে এই সূত্রগুলোর উপর বেস করে আমাদের কিছু কিছু শর্ট কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। নেক্সট পরবর্তী যেটা আছে এন সংখ্যক ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি এন সংখ্যক ঘটনা নিয়ে নিই প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 করে ডট ডট করে এন, যদি আমার দেখা যাচ্ছে আমি আগের বার বললাম যদি এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে আমরা কি করতে পারবো প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারবো। কিন্তু যদি এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে কমন পয়েন্ট যদি থাকে, ঠিক আছে, কমন পয়েন্ট যদি থাকে তাহলে দেখো তো এদের ইউনিয়নের ভ্যালুটা যখন নেব আর এদের প্লাস ভ্যালুটা যখন নেব তাদের মধ্যে একটা ফারাক দেখা যাবে। প্লাস ভ্যালু নিলে কি, প্লাস ভ্যালু নিলে এই যে এই পোরশনটা ডবল কাউন্ট হবে, আর ইউনিয়ন নিলে কি এদের এই কমন পোরশনটা ওয়ান টাইমই কাউন্ট হবে, এটাকে ডবল বার কাউন্ট হবে করা যাবে না। তাহলে ভালো করে ভাবো, যখন প্লাস নিচ্ছি তখন এগুলো ডবল কাউন্ট হচ্ছে, আর যখন আমি ইউনিয়ন নিচ্ছি তখন সেটা সিঙ্গেল কাউন্ট হচ্ছে। তাহলে অবশ্যই ডবল কাউন্টের ভ্যালুটা বেশি হবে, সিঙ্গেল কাউন্টের ভ্যালুটা কম হবে। তার মানে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট ডট করে ইউনিয়ন AN, এটা এনি টাইপ যে কোনো ক্ষেত্রে কমন পোরশন থাক বা নাই থাক, যদি না থাকে তাহলে ইকুয়াল টু হয়ে যাবে, আর যদি থাকে তাহলে লেস দেন হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হবে না প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1। ঠিক আছে, অর্থাৎ এ আর বি যদি দুটো যোগ করে দিই তার থেকে আমি -1 করে দিলাম, তখনই কি হয়ে যাবে না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি চলে আসবে। আচ্ছা, সেটা অবশ্যই কি না মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে তখন কত হয়ে গেল না 0 হয়ে গেল। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা যেটা গ্রেটার দেন ইকুয়াল টু কখন হবে না যখন এটা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -1 হয়ে যাবে। ব্যাস, পরবর্তী এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি হয়
হয়, যদি এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট হয়ে যায়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে না 1 মাইনাস প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এই নর্মাল কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো মুখস্থ রেখে দিতে হবে। এবার আমি একটা কথা বলছি, এই যে এখানে পরপর সূত্রগুলো আমি এক পাতায় সুন্দর করে লিখে দিয়েছি, যে সমস্ত সূত্রগুলো আমার ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করার জন্য কাজে লাগতে পারে। প্রত্যেকটা সূত্রকে অত ডিফাইন করার বা মানে প্রুভ করার আমার দরকার নেই, আমাদের জাস্ট মনে রাখতে হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার মানে এ আর এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত হবে না 1 হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি, বুঝতেই পারছি, একটা এ পোর্শন আর যদি এর কমপ্লিমেন্টটা নেওয়া হয় তাদের প্রবাবিলিটিটা কত হবে না 1 হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি মাইনাস প্রবাবিলিটি অফ বি সি মাইনাস প্রবাবিলিটি অফ সি এ প্লাস প্রবাবিলিটি অফ এ বি সি, যেটা আমি বললাম। ঠিক আছে, কিছুক্ষণ আগে বললাম। প্রবাবিলিটি অফ এর মানটা কি হবে না এ প্লাস বি এর থেকে অবশ্যই প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস বি, প্রবাবিলিটি অফ এ বি লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস বি, এরকম করে টোটাল কয়েকটা সূত্র লেখা আছে, সেই সূত্রগুলো আমরা মনে রেখে দেবো। আর একটা জিনিস মনে রাখবে, প্রবাবিলিটি অফ এ বি লেস ইকুয়াল টু মিনিমাম অফ প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, আচ্ছা এই সূত্রগুলো আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, পিডিএফ যারা নিতে চাও তারা কন্ট্যাক্ট করবে, অবশ্যই আমি পিডিএফ ওই হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কার্ডস, এটা সম্পর্কে খুব ডিটেলসে আমাকে ভালো করে আলোচনা করতে হবে। যে কার্ড অর্থাৎ তাস থেকে আমাদের কিন্তু অঙ্ক পড়ে যায়, তো তার আগে আমাদেরকে জানতে হবে কি না এই তাস জিনিসটা কি, তাস কত রকম থাকে, কি রকম যেটা আছে সেই সম্পর্কে আমরা প্রথমে জানবো। আচ্ছা, কার্ড অর্থাৎ একটা তাসের প্যাকে টোটাল কতগুলো তাস থাকে না 52, 52টা তাস থাকে। এই 52টা তাসকে প্রধানত দুটো কালারে ভাগ করা থাকে, 26টা থাকে রেড কালারের তাস আর 26টা থাকে ব্ল্যাক কালারের তাস। আর এর উপর বেস করে আমি কালকে বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, আজকেই বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কার্ড কতগুলো না টোটাল না একটা প্যাকের মধ্যে 52টা কার্ড, তার মধ্যে 26টা লাল কার্ড এবং 26টা ব্ল্যাক কার্ড। এই 26টা লাল কার্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এর মধ্যে থাকে 13টা কার্ড, 13, 13, 26। এই যে এই টোটাল আমাদের নাম্বার অফ কার্ডের মধ্যে 4 টাইপের কার্ড থাকে, একটা হার্ট, একটা ডায়মন্ড, একটা স্পেড আর একটা ক্লাব। অর্থাৎ কি না লাল দুটো তাস থাকে, একটা নাম হরতন, আমাদের বাংলায় বলছি, একটা নাম হরতন, একটা রূপিতন। আর একটা কালো যে দুটো তাস থাকে, কালো দুটো তাসের মধ্যে একটা তাস থাকে হচ্ছে কি চিড়িতন আর একটা হচ্ছে ইস্কাবন। ঠিক আছে, অর্থাৎ কালো পান পাতার মতো ইস্কাবন আর কালো সেই গোল গোল তিনটে থাকে সেটা হচ্ছে চিড়িতন। আর ডায়মন্ড হচ্ছে সেই বরফি শেপের যে কালারটা থাকে সেটা ডায়মন্ড বা ওই যেটাকে বাংলায় বলছি রূপিতন। আর ওই হার্ট শেপ যেটা থাকে সেটা হচ্ছে ওই হরতন, যেটাকে বলে হরতন। ঠিক আছে, তাহলে সুতরাং কি না 4টা তাস আছে, 4 রকম তাস, তার মধ্যে 26টা লাল তাস আর 26টা কালো তাস। ওই 26টা লাল তাসকে আমরা ইংলিশেই ভাববো, দুটো ভাগে ভাগ করা যায়, একটা হার্ট একটা ডায়মন্ড। হার্ট থাকে 13টা, ডায়মন্ড থাকে 13টা। আর ব্ল্যাক তাসের মধ্যে 2 রকম তাস থাকে, একটা স্পেড এবং একটা ক্লাব। ঠিক আছে, তো স্পেড তাস থাকে 13টা, ক্লাব থাকে 13টা। টোটাল কি না এক একটা সেট অফ তাস থাকে 13টা করে, 13 4 52টা তাস থাকে। ঠিক আছে, তাহলে এবার বলছে এই হার্ট শেপ যে তাসটা থাকে সেই তাসের 13টা তাসের মধ্যে আবার কিছু ভাগ আছে। আমরা জানি এ কে কিউ জে এই 4টা থাকে, এ কে কিউ জে, তারপর থাকে 9টা নাম্বার, এ মানে 1, তারপরে 2 থেকে শুরু আছে 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 2 থেকে শুরু হয়, 10-এ গিয়ে শেষ হয় 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ কটা হলো না 9টা তাস হলো নাম্বারের। একই রকম করে প্রত্যেকটাই ডায়মন্ডেরও করা, এ কে কিউ জে, একটা ডায়মন্ড এ থাকে একটা, কে থাকে একটা, কিউ থাকে একটা, জে থাকে একটা। আর কি না 2 থেকে 10 পর্যন্ত। স্পেডেরও একই কেস, এ কে কিউ জে প্লাস 2 থেকে 10। ক্লাবসেরও একই কেস, এ কে কিউ জে তারপর 2 থেকে 10। ঠিক আছে, এ মানে কি, এ মানে হচ্ছে এক্স বা এটা হচ্ছে এক্কা বলা হয় বা টাকা, কে মানে হচ্ছে কিং। তার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কুইন। কুইনের ক্ষেত্রে কি কিউ মিনস কুইন আর জে মিনস জ্যাকাল অর্থাৎ কি না গোলাম। তো সুতরাং 4টা তাস থাকছে, একটা হচ্ছে কি না কিং, এক মানে এক্কা, বাদশাহ, আর হচ্ছে কি মানে রানী, আর হচ্ছে রানী বলা হয় বেগম না কি বলা হয় এরকম, যাই হোক। আর একটা হচ্ছে কি না গোলাম বাংলায় যেটাকে বলছে। এবার বলছে ফেস কার্ড। ফেস কার্ডের ক্ষেত্রে কি না ফেস কার্ড কতগুলো না এই যে এই 4টা কার্ডকে একত্রে বলা হচ্ছে কি না ফেস কার্ড। ঠিক আছে,
তো সুতরাং ভুল বললাম, এই 4টা কার্ডকে একত্রে বলা হচ্ছে কি, না অনার কার্ড। কি কার্ড? না অনার কার্ড। ঠিক আছে, তো দেখো অনার কার্ড কতগুলো, 4 × 4 ইকুয়াল টু টোটাল নাম্বার অফ অনার কার্ড ইকুয়াল টু কত, না 16। ঠিক আছে, এই যে এ কে কিউ জে এটাকে বলা হচ্ছে কি, না অনার কার্ড। এবার ফেস কার্ড কাকে বলছে, না ফেস কার্ড হচ্ছে এ কে বাদ দিলে বাকি যে তাসগুলো থাকছে, এ কে বাদ দিলে টোটাল নাম্বার অফ একটা প্যাকের মধ্যে কটা, 13টা তাস থাকে, তার মধ্যে এ কে বাদ দিলে আর কটা, 12টা থাকছে। তো 12 × 4 ইকুয়াল টু 12 × 4 48টা তাস থাকছে কি, না ফেস কার্ড। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা পুরো ক্লিয়ার বুঝতে পারলে। আগে এই ভিডিওটা ভালো করে দেখবে, কারণ এরপরে আমি বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আসবো। এই ভিডিওটা না ভালো করে দেখলে এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পল গুলো করা একটু চাপ হয়ে যাবে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।